নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভারতে এবছরের শেষে রুশ প্রেসিডেন্ট ভারতে আসছে এবং আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এই রুশ প্রেসিডেন্ট ভারতে আসার সাথে সাথে এমন কিছু চুক্তি হতে চলেছে যা কিনা এতদিন পর্যন্ত ভারত এবং রাশিয়ার মধ্যে সেই চুক্তি সম্পাদিত হয়নি এবং কার্যত এটাই সত্যি হতে চলেছে যে রুশ প্রেসিডেন্ট ভারতে আসার সাথে সাথে এমন যে জিনিস চুক্তি হচ্ছে সেটা আগে কখনো হয়নি। তার মধ্যে তিনটে এমন চুক্তি যে চুক্তিগুলো রাশিয়া এতদিন ভারতকে এই ধরনের যে টেকনোলজি সেই টেকনোলজি ট্রান্সফার করতে চায়নি, কারণ রাশিয়ার যেটা ধারণা ছিল যে এই টেকনোলজি যদি ভারতের কাছে চলে আসে তো ভারত এরপরে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু সেই রাশিয়াই বর্তমানে এই ধরনের টেকনোলজি ভারতকে দিতে চলেছে। তো কি এমন জিনিস দিতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলি, ভারতের যে SU-30 MKI অর্থাৎ যে সুখোই 30, এই সুখোই 30কে কিন্তু ভারতের ডিআরডিও কিন্তু সুপার সুখোইতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বিগত বেশ কিছু বছর ধরে, এবং সেক্ষেত্রে ভারতের ডিআরডিও কিন্তু এই বিষয়ে অনেকটা এগিয়ে গেছে। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই যে সুপার সুখোই প্রজেক্ট নিতে চলেছে বা এই যে সুপার সুখোই প্রজেক্টে যে ধরনের যে ইন্ডিজিনিয়াস ডেভেলপমেন্ট চলছে তার মধ্যে সেন্সার থেকে শুরু করে সমস্ত যে মিশন কম্পিউটার, এবার আপনারা প্রত্যেকেই জানেন যে বিরূপাক্ষ রেডার, সেগুলোকে তো সব ইনস্টল হতে চলেছে। কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে বর্তমানে যুদ্ধের যেভাবে মোড় দিনের পর দিন ঘুরে যাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন টেকনোলজি কিন্তু আসছে, এবং সেই টেকনোলজিতে যেটা সমস্যা হয়ে যাচ্ছে যে যে মিসাইল তার মধ্যে ইনক্লুড করা হচ্ছে সেগুলো খুব পাওয়ার হ্যাংরি হয়ে যাচ্ছে। ফলত সুখোই 30কে যে সুপার সুখোইতে কনভার্ট করা হবে তার মূল জায়গাটা কিন্তু পরিবর্তন করা হচ্ছে না, সেটি হচ্ছে ইঞ্জিন, যেটা কিনা AL-31 ইঞ্জিন রাশিয়া থেকে আমরা সুখোই 30 কেনার সাথে সাথে রাশিয়া থেকে যে ইঞ্জিনটি এসছে। কিন্তু ভারতীয় বায়ুসেনা একটা জিনিস বুঝতে পেরেছে যে এর ইঞ্জিনের কিন্তু চেঞ্জেসের দরকার আছে, আর এইখানেই রাশিয়া, যেটা আমি আগে বহুবার বলেছি যে রাশিয়ার যে AL-51 ইঞ্জিন যেটা কিনা SU-57 এ ইনস্টল করা রয়েছে সেই ইঞ্জিনের ওপরেই তারা আপগ্রেডেশন করেছে এবং তারা SU-30 MKI এর জন্য প্রজেক্ট 177S একটি ইঞ্জিন তৈরি করেছে, যেটা কিনা পুরোপুরি 5th জেনারেশন ইঞ্জিন হতে চলেছে। এবং এখনো পর্যন্ত শোনা যাচ্ছে এই ইঞ্জিনটি তার প্রিভিয়াস ইঞ্জিনের থেকে 30% হালকা। এছাড়া এর যে থ্রাস্ট কিন্তু AL-31 ইঞ্জিনের থেকে বহুলাংশেই বেশি। এখানেই শেষ নয়, এর যে ফুয়েল এফিসিয়েন্সি সেই ফুয়েল এফিসিয়েন্সিও কিন্তু অসম্ভব ভালো, যেটা কিনা AL-31-এ সেইটা নেই, যেহেতু আপনারা স্বাভাবিকভাবে এটা 40-45 বছরের পুরনো ইঞ্জিন, যে ইঞ্জিনটা SU-30-তে ব্যবহার করা হচ্ছে। আর সর্বোপরি যেটা সব থেকে আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে SU-30 MKI এর যে AL-31 ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনটি কিন্তু মূলত এর সার্ভিস লাইফ কিন্তু 2 থেকে 2,500 ঘন্টা, কিন্তু রাশিয়ার এই প্রজেক্ট 177S এই ইঞ্জিনটি কিন্তু প্রায় 3.5 থেকে 4,000 ঘন্টা, অর্থাৎ প্রায় তার ডবল AL-31-এর থেকে। আর এই ইঞ্জিনটি শোনা যাচ্ছে এখনো পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসার সাথে সাথে ভারতের যে SU-30 MKI গুলো আছে এবং এই MKI-তে কিন্তু যদি একবার এই ইঞ্জিনগুলো কিন্তু যদি ইনস্টল করা হয় তবে আমি আপনাকে জোর গলায় বলতে পারি আগামী দিনে রাফেল নয় SU-30 MKI কিন্তু আকাশে রাজত্ব করবে। তার কারণ সমস্ত রকমের টেকনোলজি যেটা কিনা ক্রিটিক্যাল টেকনোলজি সেই টেকনোলজি কিন্তু অলরেডি ভারতের ডিআরডিও গ্যাদার করে ফেলেছে। এখানে যেটা সব থেকে সমস্যা হতে এই মুহূর্তে সমস্যা না হলেও ভবিষ্যতে সমস্যা হতে পারে, তার কারণ প্রতিদিনই যে BVR মিসাইল তার রেঞ্জ কিন্তু বাড়ছে। এছাড়া যে কোনো ধরনের যে জেমিং পট বা এই যে AES এর রেডার, এই রেডারে প্রচুর পরিমাণে পাওয়ার দরকার হয়, যেটা কিন্তু ইঞ্জিনের থেকে নেওয়া হয়ে থাকে। তো রাশিয়া যদি এই ইঞ্জিনের টেকনোলজি ভারতকে দেয় তবে এটা কিন্তু একটা ঐতিহাসিক যে সিদ্ধান্ত হতে চলেছে, যেটা কিনা স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এই জিনিসটা হয়নি। দ্বিতীয় সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে যুদ্ধে শুধু যুদ্ধের প্লেন, যুদ্ধের জাহাজ বা ট্যাঙ্ক বা সেনাবাহিনী কিন্তু যুদ্ধে জিততে পারে না, তার পেছনে দরকার তার সেই সেনাবাহিনীর রসদ ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা। আর এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট সেটি হচ্ছে
ট্রান্সপোর্ট প্লেন, এবং ট্রান্সপোর্ট প্লেনের ক্ষেত্রে আমাদের কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের কাছে এই মুহূর্তে আমেরিকার C-17 গ্লোবমাস্টার আছে, কিন্তু সেটা মাত্র 11খানা রয়েছে। আর আপনারা জানেন যে যেভাবে ভারতের সীমান্তে চীন, বাংলাদেশ এবং পাকিস্তান যেভাবে উত্তরোত্তর সেখানে যে যখন তখন পরিস্থিতি কিন্তু নানা রকম যুদ্ধের মতন হয়ে যেতে পারে, এবং সেখানে ট্রান্সপোর্টেশনের জন্য ট্রুপস মুভমেন্ট থেকে শুরু করে অস্ত্রশস্ত্র গোলা বারুদ পৌঁছে দেওয়ার জন্য যে ট্রান্সপোর্ট প্লেন দরকার সেটা কিন্তু খুব ল্যাক করছে। তো ভারতের কাছে রাশিয়া থেকে আপনারা প্রত্যেকে জানেন যে IL-76 যেটা কিনা যে ট্রান্সপোর্ট প্লেন, মিলিটারি ট্রান্সপোর্ট প্লেন সেটা রয়েছে, কিন্তু বর্তমানে তার সার্ভিসিবিলিটি একেবারে নিচু পর্যায়ে চলে এসেছে। এবং শুধু তাই নয়, এতে যেহেতু পুরনো 1980-র দশকে কেনা, ফলে তার অ্যাভিওনিক্সগুলো কিন্তু অনেকটা আউটডেটেড হয়ে গেছে। এখন রাশিয়া যেটা ভারতকে বলছে, এই ক্ষেত্রে রাশিয়া কিন্তু তাদের নতুন IL-76 90 AMD একটি যুদ্ধের যে মাপ করবেন যে ট্রান্সপোর্টের প্লেন তৈরি করেছে। তো ভারতকে তারা অফার করলো, ভারত কিন্তু খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু ভারত যেখানে আগ্রহ প্রকাশ করেছে যে রাশিয়ার যে নতুন IL-76 যে ট্রান্সপোর্ট প্লেন তৈরি করেছে তাতে যে ইঞ্জিনগুলো বসানো আছে, সেই ইঞ্জিনগুলো ভারত রাশিয়া থেকে কিনতে চাইছে, এবং এই ইঞ্জিনগুলো যদি ভারতের IL-76-এ বসানো যায় তো IL-76-এর যে পেলোড ক্ষমতা সেটা কিন্তু প্রায় 55 থেকে 56 টন পর্যন্ত পৌঁছে যেতে পারে, যেটা কিনা যেটা C-17 গ্লোবমাস্টারের পর ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। তার কারণ এই মুহূর্তে নতুন কোনো ট্রান্সপোর্ট প্লেন, আপনারা জানেন যে নতুন ট্রান্সপোর্ট প্লেনের ক্ষেত্রে একটা সমস্যা চলছে, যদিও C-17 গ্লোবমাস্টার এই মুহূর্তে কিন্তু আমেরিকা তৈরি করছে না। আর তারপরে যদি কোনো সেই ধরনের যে ট্রান্সপোর্টের প্লেন হয় সেটি হচ্ছে বোয়িংয়ের এয়ারবাসের A400M, কিন্তু A400M এর দাম এতটাই বেশি যে ভারতের পক্ষে বহু সংখ্যক A400M কিন্তু কেনা সম্ভব হচ্ছে না। ফলত এই যে নতুন কোনো ট্রান্সপোর্ট প্লেন ভারতে আসার আগে ভারতীয় বায়ুসেনা নিজেকে স্বয়ংসম্পূর্ণ রাখতে চাইছে, সেক্ষেত্রে ভারতের প্রাইভেট ফার্ম কিন্তু অলরেডি যে IL-76-এর যত রকমের অ্যাভিওনিক্স সেগুলোকে চেঞ্জ করে দেবে। একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে PD-40 ইঞ্জিন, যেটা নতুন ইঞ্জিন রাশিয়া থেকে ভারতে আসছে, এবং ভারতের রুশ প্রেসিডেন্ট ভারত সফরে কিন্তু এ বিষয়ে চুক্তি হতে পারে। এবং সর্বশেষ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের কমার্শিয়াল যে ইন্ডাস্ট্রি, বিশেষ করে আমরা যে ধরনের প্লেনে চড়ি, সেই ক্ষেত্রে কিন্তু একটা কার্যত বিপ্লব আসতে চলেছে। ইতিপূর্বে আপনারা জানেন যে রাশিয়ার যে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সাথে ভারতের হ্যালের একটা চুক্তি হয়েছে, যে চুক্তিতে রাশিয়ার যে সুপার সুকোই 100 যেটা কিনা কমার্শিয়াল প্লেন, সেই কমার্শিয়াল প্লেন ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করে দিতে চলেছে, এবং সাউথ ইস্ট এশিয়ায় ভারত একটা অ্যাভিয়েশন হাব হতে চলেছে। শুধুমাত্র যুদ্ধের প্লেনের ক্ষেত্রে না, কমার্শিয়াল প্লেনের ক্ষেত্রেও কিন্তু ভারত হাব হতে চলেছে। শোনা যাচ্ছিল যে এই যে কমার্শিয়াল প্লেনে কিছু কম্পোনেন্ট রাশিয়া বাইরে থেকে আউটসোর্স করতো, কিন্তু বর্তমানে রাশিয়ার উপর স্যাংশন জারি হয়ে যাওয়ার পর রাশিয়া সমস্ত কিন্তু টেকনোলজি নিজেরাই তৈরি করে ফেলেছে। ফলে এই ক্ষেত্রে রাশিয়ার সাথে যদি চুক্তি হয় কমার্শিয়াল প্লেনের ক্ষেত্রে, তো বাইরে থেকে বা অর্থাৎ আমেরিকা কি বা ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে কোনো রকম স্যাংশনের কিন্তু কবলে ভারত পড়বে না। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ চুক্তি হতে চলেছে রুশ প্রেসিডেন্ট ভারত সফরে আসার সাথে সাথে, সেগুলো একটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করতে পারছি না। তো আগামী ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব, যাতে আপনারা চমকে যাবেন যে কি কি ধরনের টেকনোলজি ভারত এবার রাশিয়া থেকে পেতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।